গল্পের নাম ঠোঁট কাটা। রচনা ও পাঠ সুব্রত পুরকাইত। অনেকক্ষণ ধরে আশ্রম মোড়ের বাস স্টপে দাঁড়িয়ে আছে বিপ্লব, কিন্তু বাস আর আসছে না। এই হয়েছে এক মহা বিড়ম্বনা। যখন আসবে পরপর আসবে, যখন আসবে না কোনো বাসই আসবে না। এখান থেকে 5 কিলোমিটার দূরে নূরপুর রোডের পাশে একটা গ্রামে তার বাড়ি। এই আশ্রম মোড়েই তার একটা স্টেশনারি দোকান আছে, মোটামুটি ভালোই চলে। 2জন কর্মচারীও আছে। দুপুরবেলা কর্মচারীরা দোকানে থাকে, তাই সে দুবেলা 4 বার যাওয়া আসা করে। এখান দিয়ে 3টে রুটের বাস চলাচল করে, অটো, টোটো, ট্রেকারও পাওয়া যায়। কিন্তু বিপ্লব বাসেই যাওয়া আসা করে, অটো, টোটো বা ট্রেকার এড়িয়ে চলে। কারণ সে দেখেছে যেদিনই সে অধৈর্য হয়ে অটো বা ট্রেকারে চেপেছে, সেদিনই একটু যাওয়ার পর পর বাস এসে গেছে। তাই আজ সে মনে মনে ঠিক করেছে যত দেরি হোক আজ বাসে করেই যাবে। এমন সময় দেখা গেল ডায়মন্ড হারবারের দিক থেকে একটা ST 11 রুটের বাস হেলতে দুলতে আসছে। দেখে মনে হচ্ছে বাস মশাই যেন ভীষণ ক্লান্ত, শান্ত, অবসন্ন। যাত্রী সাধারণকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার মতো মহান কাজ করতে গিয়ে সে নিজে জীবনপাত করছে, কিন্তু প্রতিদানে কিছুই পাচ্ছে না। তাই তো যত্নের অভাবে, পরিচর্যার অভাবে সে রংচটা ঝরঝরে হয়ে ধীরে ধীরে অকর্মণ্য হয়ে পড়ছে। এই রুটে যত বাস আছে সকলের অবস্থা একই রকম। কিছু কিছু সবজান্তা যাত্রীদের কাছে বিপ্লব শুনেছে এদের নাকি কোনো পার্মানেন্ট রুট পারমিট নেই, থানার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলে। এই আন্ডারস্ট্যান্ডিং এর পিছনে মালিকের এত বেশি খরচ হয় যে গাড়ির চাকচিক্য বা যান্ত্রিক বিষয়ে তেমন নজর দিতে পারে না। ফলে গাড়িগুলো দশা দিন দিন করুণ থেকে করুণতর হয়ে পড়ে। যাই হোক, তেমন একটা রংচটা ঝরঝরে বাস এসে দাঁড়ালো স্টপেজে। যাত্রীদের মধ্যে শুরু হয়ে গেল আগে ওঠার প্রতিযোগিতা। বিপ্লব সেই প্রতিযোগিতার মধ্যে না গিয়ে সবার শেষে বাসে উঠল। দেখল যতটা ভিড়ের আশঙ্কা করেছিল ততটা নয়, গাড়ির পেছন দিকটা একেবারে ফাঁকা। কিন্তু মহিলা সিটের সামনে একটা কম বয়সী বউয়ের গা ঘেঁষে একজন সন্নামার্কা ছেলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কেউ বাসের পিছনে যেতে পারছে। বিপ্লব ছেলেটিকে অনুরোধ করে বলল, ভাই পিছনটা তো ফাঁকা আছে, একটু এগিয়ে যান না। ছেলেটি কটমট করে তার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, সামনে লেগে যাব, আপনার দরকার থাকে আপনি যান। কথা না বাড়িয়ে বিপ্লব একটু কষ্ট করে এগিয়ে গিয়ে বাসের পেছন দিকে ফাঁকা অংশে দাঁড়াল। যাক, এবার নিশ্চিন্ত। আর গেটের কাছে ওঠানামা করা যাত্রীদের ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি সহ্য করতে হবে না। ধীর গতিতে বাস চলতে শুরু করল। বাসের অবস্থা যেমন করুণ, রাস্তার অবস্থা আরো বেশি। খানা খন্দ আর গাড্ডায় ভরা। গাড্ডা বাঁচিয়ে বাস এমন হেলে দুলে যাচ্ছে যে মনে হচ্ছে সবাই বুঝি নৌকায় চড়ে যাচ্ছে। মাঝে মাঝে একটা করে গাড্ডা পার হচ্ছে আর যাত্রীরা একে অপরের ঘাড়ে গিয়ে পড়ছে। সন্নামার্কা ছেলেটি একবার বউটির ঘাড়ে এমন বিসদৃশ্য ভাবে পড়ল যে সে প্রতিবাদ করে বলে উঠল, একটু সরে দাঁড়ান না, গায়ের উপর এভাবে হুমড়ে গিয়ে পড়ছেন কেন? উত্তরে ঝাঁঝিয়ে উঠে ছেলেজি বলল, দেখছেন না বাস দুলছে, এমন সুখী শরীর নিয়ে বাসে ওঠেন কেন? ট্যাক্সিতে যাবেন। ছেলেটির কথা শুনে বিপ্লবের খুব রাগ হলো। মনে মনে সে ভাবল, দেখি মানুষ অসভ্যের মতো বউটির পিছনে শরীর থেকে দাঁড়িয়ে আছে, আবার জ্ঞানের কথা শোনাচ্ছে। হ্যাঁ,
প্রাকৃতিক কারণে বিপরীত লিঙ্গের মধ্যে একটা আকর্ষণ থাকবে ঠিকই, সেই আকর্ষণে সর্বসমক্ষে পথে ঘাটে অসভ্যতা করে জন্তু জানোয়ারেরা, মানুষ নয়। এদের বাড়িতেও তো মা বোন বউ বিবি আছে, চোখের সামনে তাদের সঙ্গে কেউ যদি এমন অসভ্যতা করে, বিপ্লবের ইচ্ছা করছিল ঠাস ঠাস করে ছেলেটির গালে কটা থাপ্পড় বসিয়ে দেয়, কিন্তু অতি কষ্টে সে সেই ইচ্ছে সংবরণ করে নেয়। কারণ অতীতে বহুবার সে এমন অসভ্যতার প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে এনেছে। ছোটবেলা থেকে বিপ্লব একটু স্পষ্ট বক্তা, প্রতিবেদী ধরনের, তাই পাড়ায় সবাই তাকে ঠোঁট কাটা বিপ্লব বলে ডাকত। চোখের সামনে অন্যায় দেখলেই স্পষ্ট কথায় প্রতিবাদ করা তার স্বভাব। স্কুল লাইফে মাধ্যমিক দেবার সময় যখন হলের ভিতরে একজন শিক্ষক তার পরিচিত ছাত্রকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন, প্রতিবাদ করায় তাকেই টুগলি করার অভিযোগে পরীক্ষার হল থেকে বার করে দেওয়া হয়েছিল। একবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে দূরপাল্লা ট্রেনে চেকারের অন্যায়ভাবে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া দেখে প্রতিবাদ করায় তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বর্ষ 2 আগে। তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা চেক আপ করানোর জন্য মহকুমা হাসপাতালের বড় গাইনো ডাক্তারের কাছে নাম লিখিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে, অথচ নাম না লেখানো রোগীরা একটার পর একটা দেখিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ঢুকছে। অবশেষে তাদের নাম ডাকার পর চেম্বারে ঢুকতে যাবে, এমন সময় স্যুট বুট পরা এক ভদ্রলোক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে এসে হাজির। তারা নাকি ডাক্তারবাবুর নিকট আত্মীয়। সেই আত্মীয়তার জোরে তিনি আগে ঢুকে এলেন। এদিকে ঘড়িতে রাত 8টা বাজে। কিছুক্ষণ পরে তাদের বাড়ি ফেরার লাস্ট বাস চলে যাবে। তাই বিপ্লব নাম লেখানোর ছেলেটিকে অনুরোধ করল যাতে তাদের চেম্বারে ঢুকতে দেয়, কিন্তু ছেলেটি তার কথায় কর্ণপাত করল না। স্ত্রী বলল, এখনো তো 8 ঘন্টা টাইম আছে, তার মধ্যে নিশ্চয়ই দেখানো হয়ে যাবে। কিন্তু ভিতরের ডাক্তারবাবুর আত্মীয়তার গল্প আর শেষ হয় না। এতক্ষণ বিপ্লব ধৈর্য ধরে তার প্রতিবাদকে সংবরণ করে রেখেছিল, কিন্তু আর পারল না। জোর করে চেম্বারের ভেতরে ঢুকে এই অন্যায়ের প্রতিবাদ জানাল। আত্মীয়ের সামনে অপমানিত হয়ে ডাক্তারবাবু তাদের চেম্বার থেকে বার করে দিলেন আর জানিয়ে দিলেন তার স্ত্রীর চিকিৎসা আর তিনি করবেন না। বাধ্য হয়ে বিপ্লব স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলো। গাড়ি ভাড়া করে বিপ্লব স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ওই ডাক্তারবাবু কিছুতেই দেখতে রাজি হলেন না, এমনকি হাসপাতালে ভর্তিও নিলেন না। নিরুপায় হয়ে সে অন্য ডাক্তারবাবুকে দেখিয়ে স্ত্রীকে নার্সিং হোমে ভর্তি করল। অনেক টাকা পয়সা খরচ করে, অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচানো গেল। আজও তার স্ত্রীর ধারণা, সেদিন যদি বিপ্লব ওইভাবে প্রতিবাদ না করত তাহলে তাদের বাচ্চাটা বেঁচে যেত। সেদিন থেকে বিপ্লব মনে মনে ঠিক করেছে, চোখের সামনে হাজার অন্যায় হতে দেখলেও সে প্রতিবাদ জানাবে না। বাসের পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে এইসব কথা ভাবছে। এমন সময় গার্লস স্কুল স্টপেজ থেকে কয়েকজন উঁচু ক্লাসের ছাত্রী হৈ হৈ করতে করতে বাসে উঠল। তাদের চিৎকার চেঁচামেচিতে বিপ্লব ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। দেখল সেই সন্নামার্কা ছেলেটি একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরের স্টপেজে বিপ্লবকে নামতে হবে, তাই এগিয়ে গিয়ে ছেলেটিকে বলল, কাছেই নামবেন বললেন, কিন্তু নামলেন না। এবার দয়া করে পিছনে সরে যান, আমাকে নামার রাস্তা দিন। মেয়ে ছেলে নাকি, লাভ দেন তো ঠেলে এগিয়ে যান না। খেঁকিয়ে উঠে উত্তর দিল ছেলেটি। এমন চ্যাটাং চ্যাটাং কথা শুনে বিপ্লবের মনের মধ্যে প্রতিবাদের আগুন আবার ধিক ধিক করে জ্বলতে শুরু করলো।
তবুও নিজেকে সংযত রেখে সে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। স্বাভাবিকভাবেই ছেলেটির গায়ে একটু ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে খেঁচিয়ে উঠে ছেলেটি বলল, শহরের বাচ্চা নাকি, এমন গদগদ করে ধাক্কা মেরে যাচ্ছেন? এবার আর বিপ্লব নিজেকে সংবরণ করতে পারল না। ছেলেটির গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে 82 শিক্ষার একটা ঘুষি আছড়ে পড়ল তার গালে। একেবারে রক্তারক্তি কাণ্ড। বিপ্লব মুখে হাত চাপা দিয়ে আছে, কিন্তু রক্তে ভেসে যাচ্ছে তার হাত, গায়ের জামা কাপড়। হৈ হৈ করে উঠল বাসের সব যাত্রী, স্কুলের ছাত্রীরা কান্নাকাটি জুড়ে দিল। ইতিমধ্যে বিপ্লবের নামার স্টপেজ এসে গেছে। যাত্রীরা ধরাধরি করে তাকে বাস থেকে নামালো। গ্রামের ছেলেরা তাকে এই অবস্থায় দেখে উত্তেজিত হয়ে উঠল, কারণ বিপ্লবকে গ্রামের সকলেই ভালোবাসে, সম্মান করে। হয়তো সে একটু স্পষ্ট বক্তা, প্রতিবাদী, কিন্তু শিক্ষিত, সংস্কৃতিবান, পরোপকারী। তাই সবাই মিলে সে সন্নামার্কা ছেলেটিকে বাস থেকে নামিয়ে শুরু করলো গণধোলাই। বিপ্লব নিষেধ করলো, কিন্তু কে শোনে কার কথা? মাস চলল সমানে। কয়েকজন মিলে বিপ্লবকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেল। নিচের ঠোঁট এতটাই কেটেছে 3টে সেলাই করতে হলো। আধ ঘন্টা পরে সবাই ধরাধরি করে তাকে বাড়িতে পৌঁছে দিতে গেল। পথে দেখা গেল সেই সন্নামার্কা ছেলেটি গ্রামের বটতলার টিউবওয়েলে মুখে মাথায় জল দিচ্ছে। এত মার খেয়েও সে দিব্যি আছে, নিজেই নিজের মাথায় জল দিচ্ছে। আর ঠোঁট কাটা বিপ্লব একটা ঘুষি খেয়ে অন্যের সহায়তায় বাড়ি ফিরছে। রাতে বেদম জ্বর এলো বিপ্লবে। জ্বরের ঘোরে সে বলল, না, সে প্রতিবাদ করেনি, আর কোনোদিনও প্রতিবাদ করবে না। পরের দিন পাড়ার ছেলেরা তাকে জোর করে মহকুমা শহরে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু পরীক্ষা করে দেখলেন বিপ্লবের রক্তচাপ অনেক বেশি। তার রক্তচাপ সবসময় একটু কমই থাকে, কিন্তু আজ প্রতিবাদের প্রতিক্রিয়ায় সেই চাপ অনেক বেড়ে গেছে। ডাক্তারবাবু বললেন, ভয়ের কিছু নেই, সাময়িক উত্তেজনায় বেড়ে গেছে, আবার কমে যাবে। কিন্তু 3 দিন পরে যা খবর এলো, তাতে সেই রক্তচাপ কমা তো দূরের কথা, বরং আরো বেড়ে গেল। সন্নামার্কা ছেলেটি নাকি পাশের গ্রামের জামাই, মগরাহাটের কুখ্যাত গ্যাংস্টারের সাগরেদ। জ্বরের জন্য বিপ্লব 3 দিন দোকানে যায়নি। ইতিমধ্যে দোকানে গিয়ে সেই মিনি গ্যাংস্টার নাকি দলবল নিয়ে হামলা করেছে, ক্ষতিপূরণ দিতে হবে। মার খেয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে তার নাকি কয়েক হাজার টাকা খরচ হয়েছে। পঞ্চায়েত অফিসে বসে মিউচুয়াল হলো। বিপ্লবকে 30,000 টাকা ক্ষতিপূরণ গুনতে হলো। দোষ নাকি তাদের, গ্রামের ছেলেদের। সমাজ বিরোধীরা যত অন্যায় করুক না কেন, ধোলাই দেওয়া যাবে না, আইনের হাতে তুলে দিতে হবে, নইলে এমন ক্ষতিপূরণ। সেই থেকে বিপ্লব নাক কাল মলা খেয়ে প্রতিজ্ঞা করেছে আর কোনোদিনও অন্যায়ের প্রতিবাদ করবে না। এতদিন শুনে এসেছে শহরাঞ্চলের মানুষ নাকি চোখের সামনে অন্যায় দেখলে, নির্যাতন দেখলে, মুমূর্ষু মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখলেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। এবার থেকে সেও তাই করবে, কারণ শহরের ভাইরাস যখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এ যে আরেক কোভিড-19। তাই বলে সময় তো আর থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনও গড়গড় করে এগিয়ে চলে। বিপ্লবের জীবনও 5টা বছর এগিয়ে গেছে।
ইতিমধ্যে তার স্ত্রীর কোল আলো করে একটা ফুটফুটে মেয়েও এসেছে। এখনো বিপ্লব বাসে চেপে দুবেলা দোকানে যাতায়াত করে। একদিন বাসের মধ্যে তার চোখের সামনে আবার এক বর্বরিচিত ঘটনা ঘটতে চলেছে। অজান্তে বিপ্লবের হাত চলে যায় তার কাটা ঠোঁটের উপর। কাটা ঠোঁটের উপর হাত বোলাতে বোলাতে সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, আর ঘুরে তাকালো না সেদিকে।